বাজার পরিস্থিতি এই মুহূর্তে জানতে চলে যাচ্ছি, এজন্য কারণ বাজারে চলে যাব আমরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন MS আরেফিন এবং বাদামতলীর ফলের বাজার থেকে যুক্ত হবেন অন্তরা সেন। প্রথমেই যাচ্ছি আরেফিনের কাছে। আরেফিন, পবিত্র শবে বরাত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ সকাল থেকেই ক্রেতা সরগরম রয়েছে বাজারে। শুরুতেই যেটি জানিয়ে রাখতে চাই যে গত ফেব্রুয়ারির শুরু থেকেই বাজারে সয়াবিন তেলের যে সংকটটি রয়েছে সেই সয়াবিন তেলের সংকট কিন্তু এখনও রয়েছে, কিন্তু কিছুটা উন্নতির দিকে পরিস্থিতি, এমনটাই আমাদেরকে খুচরা বিক্রেতারা বলছেন। তারা বলছেন যে গত সপ্তাহে তারা চাহিদা মতো যে সয়াবিন তেল বাজারে চাচ্ছিলেন ডিলারদের কাছ থেকে, তারা সেই চাহিদা মতো সয়াবিন তেল পাচ্ছিলেন না, কিন্তু শবে বরাতের আগের রাতে তারা কিছুটা উন্নতি দেখেছেন ডিলারদের কাছ থেকে সয়াবিন তেলের সরবরাহে। যদিও দাম বোতলের গায়ের দামই তারা রাখছেন এবং তারা খুচরা বিক্রেতারা আমাদেরকে বলছেন যে সয়াবিন তেল কিনতে যে অতিরিক্তভাবে চাপিয়ে দেওয়া হতো চিনি, আটা কিংবা সুজির মতো যে পণ্যগুলো, সেইটা কিন্তু এখন আর লাগছে না। অর্থাৎ ক্রেতারা এসে সয়াবিন তেল পাচ্ছেন, তারা 1 লিটার 2 লিটার 5 লিটার যার যে চাহিদা তারা সেই চাহিদা মতোই সয়াবিন তেল কিনতে পাচ্ছেন। কিন্তু খুচরা বিক্রেতারা এটাও জানিয়েছেন যে সরবরাহ কিন্তু ততটা পর্যাপ্ত নয়। অর্থাৎ বাজারে এখন যেটি আছে সেটি যদি ক্রেতারা কিনে ফেলেন তাহলে কিন্তু সামনে 1-2 দিন পরে কিন্তু তারা সয়াবিন তেলটি পাবেন কিনা এই সংখ্যায় কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ডিলাররাও একই কথা বলেছেন যে 1-2টি স্পেসিফিক কোম্পানি ছাড়া বাকি যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আসলে মোটেও সয়াবিন তেল বাজারে সরবরাহ করছে না। 2-1টি কোম্পানি বাজারে সয়াবিন তেল দিচ্ছে বলেই কিন্তু এখনও বাজারটা কিছুটা স্থিতিশীল রয়েছে। এছাড়া পণ্যের রমজানের যে আর গুরুত্বপূর্ণ পণ্য, এর মধ্যে ছোলা, ডাল, এগুলোর দাম কিন্তু তুলনামূলক কমতির দিকেই আছে। আমাদেরকে খুচরা বিক্রেতা বলেছেন যে দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, অর্থাৎ রমজানের দাম বাড়বে এই আশঙ্কা কিন্তু আশঙ্কার কথা কিন্তু আমাদেরকে তারা জানাননি। এছাড়া আরেকটি স্বস্তির খবর জানতে চাই যে গত কয়েক মাস ধরে চড়ে থাকা যে চালের দাম সেটি কিন্তু কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত কমতে শুরু করছে চাল। নাদির চাল কেজিতে 3 টাকা কমে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেট 76 থেকে 79, আর ব্রি আঠা সেটি কেজিতে 1 টাকা কমে 57 থেকে 58 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শবে বরাত উপলক্ষে কিন্তু মুরগির দাম অন্তত 10 থেকে 15 টাকা বেড়েছে মুরগির দাম। বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে এই যে দামটি বাড়লো আসলে রমজানের আগে, এটি আসলে আর কমার সম্ভাবনা হয়তো নেই, কারণ সামনে রমজান, মাংসের চাহিদা বাড়বে, যে কারণে এই 10 থেকে 15 টাকা যে দাম বেড়েছে ব্রয়লার মুরগির এবং সোনালী মুরগিরও, সেটি কিন্তু আসলে হয়তো বা স্টেই করবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে যে সবজির যে বাজার, আমাদের সবজির বাজার কিন্তু মৌসুমে শেষ হওয়া সত্ত্বেও সবজির বাজারে কমতির দিকে রয়েছে। 20 থেকে 40 টাকার মধ্যেই বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে এবং সবথেকে বেশি দাম যেটি রয়েছে এই মুহূর্তে বাজারে সেটি হচ্ছে করলার। তো নিত্যপণ্যের বাজারের এই যখন পরিস্থিতি, তখন আমরা ফলের বাজারের খবর জানতে এই মুহূর্তে আমতলীতে রয়েছেন সহকর্মী অন্তরা সেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। তাজা ফলের ওপর অতিরিক্ত শুল্ক বাড়ানোর পর থেকে কিন্তু পাইকারি আর খুচরা বাজারে বেড়েছে ফলের দাম। আমি এখন আছি রাজধানীর বাদামতলীর পাইকারি বাজারে। এখানে কিন্তু আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে প্রতি কার্টন ফল তারা গেল 1 মাসের তুলনায় 300 থেকে 400 টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদেরকে। আর এছাড়াও এখানে আরও বলে রাখি যে এখানে যে 19 থেকে 20 কেজির 1 কার্টন আনার কিন্তু বিক্রি হচ্ছে 10,000 থেকে 12,000 টাকায়। এরপর আমার দেখতে পাচ্ছি যে প্রতি কেজি না 15 কেজির মালটার কার্টন কিন্তু বিক্রি হচ্ছে 3300 থেকে 3400 টাকায়। আঙুর প্রতি 20 কেজির কার্টনের আঙুর কিন্তু বিক্রি হচ্ছে 4500 থেকে টাকায়। এছাড়া কমলা 8 কেজির কার্টন বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা পর্যন্ত। এখানে কিন্তু বিক্রেতারা বলছেন যে শুল্ক আরোপের পর থেকেই কিন্তু আপনার ফলের দাম কিন্তু অতিরিক্ত বেশি, এই কারণে কিন্তু তারা ক্রেতা হারাচ্ছেন। পাইকারি ক্রেতারা যারা আসছেন তারা কিন্তু পর্যাপ্ত ফল, আগের তুলনায় পর্যাপ্ত ফল কিনছেন না, তারা কিন্তু ফল কম কিনছেন বর্তমান। এছাড়া আমরা কিন্তু আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে শুল্ক বাড়ানোর পর যে ব্যবসায়ীরা বলেছিলেন যে তারা 14 তারিখ থেকে আমদানি বন্ধ করে দেবেন, তারা কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তারা কিন্তু আমদানি বন্ধ করছেন না। তারা বলেছেন তারা উপদেষ্টাদের সঙ্গে কথা বলবেন, তারা আলোচনা চালাবেন NBR এর সঙ্গে, যাতে শুল্ক কমিয়ে দেওয়া যায় কিংবা অতিরিক্ত শুল্ক, সম্পূরক শুল্ক যে
শুরু হয়ে দেওয়া হয়েছে সেই শুল্কটা যেন বাদ দেওয়া হয়। এই ছিল বাদামতলী থেকে পাইকারি বাজারের সর্বশেষ। রাজধানীর বাদামতলী থেকে সহকর্মী অন্তরা সেন এবং তারও আগে রাজধানী কারওয়ান বাজার থেকে সহকর্মী MS আরেফিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা এবার সরাসরি চলে যাব আমাদের আলোচনায়, আমাদের অতিথি জনাব মোহাম্মদ আলিম স্যারের কাছে। স্যার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটি হচ্ছে এ ভোজ্য তেল নিয়ে। আপনি নিশ্চয়ই ব্যাপারগুলো ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন, আপনাদের দপ্তরও ভালোভাবে পর্যবেক্ষণ করছে আমরা আশা করি আর কি। তো ভোজ্য তেলের সংকটটা আসলে কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো, কিংবা রমজানের ঠিক আগে আগেই কেন এই পরিস্থিতি তৈরি হলো, এর দায়ভার আসলে কার উপরে যাবে এবং এটার সংকটটা আসলে আপনারা কিভাবে নিরসন করবেন যদি একটু ছোট্ট করে বলতেন। থ্যাংক ইউ। ভোজ্য তেলের যে এখন সংকটটা দেখছি এর সাথে আমি একটু পেছনে যেতে চাই। সেটা হলো আমাদের আসলে অর্থনৈতিক ব্যবস্থাটা কোন ধরনের, এটা নিয়ে আমি নিজেও কনফিউজড। কারণ বাহ্যত সবসময় আমরা শুনছি যে আমরা মুক্তবাজার অর্থনীতিতে আছি, আবার আমার সংবিধান বলছে, আমাদের সংবিধানের 10 অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা আছে আমরা একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলব। এখন সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, কিন্তু বাস্তবতা এখানে মিটিংয়ে যাই বা ইয়েতে যাই বলা হচ্ছে যে মুক্তবাজারে আছি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম মুক্তবাজারের কিছু ক্যারেক্টার আছে, সেখানে ওপেন কম্পিটিটিভনেস থাকবে, সেখানে ফেয়ারলি যে কর্পোরেট ইথিক্স, উৎপাদকরা কর্পোরেট বডিগুলো ইথিক্স মেনে চলবেন, ফেয়ারনেস থাকবে বিজনেসে। আমাদের দেশে আমি যেটা দেখেছি বা আমরা দেখে আসছি যে ফেয়ারনেস নাই। দ্যাট মিনস মুক্তবাজারের একটা অংশ এখানে নাই, কম্পিটিটিভনেস নাই। 6 থেকে 7টা উৎপাদক গোটা বাংলাদেশের ভোজ্য তেল আপনার রিফাইনারি করে অথবা আমদানি করে বাল্ক। তো এর বিপরীতে আপনার তাহলে এটা কার্টেল এবং এই কাইন্ড অফ অলিগোপলি বলা হয় যে গুটি কয়েকের বাজার হলে আপনার মুক্তবাজার রান করতে পারে না। তারা আমাদেরকে অনেক সময় ভোক্তাদেরকে জিম্মি করে থাকে। তার মানে ব্যাপারটা কি আসলে ওই যে গুটি কয়েক প্রতিষ্ঠান রয়েছে তাদের সিন্ডিকেটকেও আপনি এই প্রতিবন্ধকতার কারণ হিসেবে দায়ী করতে চাচ্ছেন? এটা কিছুটা আমি করব, কারণ যে সংকটে সরকার যে বিকল্প ব্যবস্থায় করবে সেই বিকল্প ব্যবস্থা আমাদের নাই। তাহলে আমি বলবো যে ওদের কাছে কিছু পরিমাণে হয়তো ভোক্তাদেরকে জিম্মি করা হয়েছে। এর বিকল্প হিসাবে আমি মনে করব এক্ষুনি কিছু বিকল্প রিফাইনারি ডেভেলপ করা উচিত এবং বাংলাদেশের কন্টেক্সটে যদিও ভৌগোলিকভাবে এটা ছোট কিন্তু জনসংখ্যা প্রচুর, আমরা বিভাগীয় পর্যায়ে কিছু রিফাইনারি ডেভেলপ করতে পারি বা ডেভেলপ করার জন্য উদ্যোক্তাদেরকে সহায়তা করতে পারি। এই পরামর্শ জাতীয় পর্যায়ে যেখানে করা প্রয়োজন সেখানে দিয়েছেন? হ্যাঁ, গতকালকেই আমি উপদেষ্টা মহোদয়কে বলেছি আমাদের অতি দ্রুত আপনার রিফাইনারি ক্যাপাসিটি বাড়ানো উচিত এবং এটার জন্য উনিও বলছেন যে উনি কিছু প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন, আগামীতে হয়তো আপনার এটার একটা চেঞ্জ আসবে পজিটিভ, তবে তাতে করে 2 বছরের মতো সময় লাগবে। তার মানে আপনি এটাই বলছেন যে আমরা হয়তোবা আসলে মনোপলির মাসুলটাকেই গুনছি বা আমাদের মনোপলি না অলিগোপলির মাসুলটা গুনছি। আর আরেকটা এটার সাথে যুক্ত আছে, যারা এখানে ব্যবসা করছেন তারা হঠাৎ করে উদয় হন নাই বা জন্ম নেন নাই, আগে থেকে ব্যবসা করেছেন। তো আগের ব্যবসায়িক পরিবেশটা কেমন ছিল? হ্যাঁ, আপনার 5 তারিখের অগাস্টের পরিবর্তনের আগের অবস্থা এত বেশি খারাপ ছিল যে যাতে করে একটা পরিবর্তন হয়েছে, রক্তাক্ত পরিবর্তন, কিন্তু ওনাদের হাতেই তো ব্যবসাগুলো আছে। ফলে ওনাদের ইথিক্যাল পজিশন আগের থেকে যদি পজিটিভ হয় আমরা ভালো কিছু অবশ্যই পেতে পারি। তো আমি ওনাদেরকেও অনুরোধ করব, প্লিজ ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ অলসো, কারণ রাষ্ট্রটা জনগণের, আলটিমেটলি ব্যবসাও জনগণের জন্য। আচ্ছা, এইটা তো হচ্ছে গিয়ে মানে তাদের ব্যাপারটা বললেন, কিন্তু মনিটরিং এর ক্ষেত্রে যদি আমরা আপনাদের অ্যাক্টিভিটিসের দিকে আসি, অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমের দিকে যদি তাকাই, তাহলে আপনাদের কাছে তো আমদানির একটা তথ্য আছে যে কি পরিমাণ আমদানি হচ্ছে, সেই দিক থেকে বাজারে যে সরবরাহের পরিমাণ, এই দুটোর মাঝখানে সামঞ্জস্য আদৌ আছে কিনা? থাকলে আসলে তো এই সংকট তৈরি হওয়ার কথা না, যদিও তারা সিন্ডিকেট করতে চাইলেও। শতভাগ আছে এটা বলবো না, আবার শতভাগ অসামঞ্জস্য এটাও বলবো না। সুযোগ নিয়ে থাকেন আমাদের দেশের ব্যবসায়িক পরিবেশ, যেটা সুযোগ নিয়ে থাকেন ওনারাও মাঝে মাঝে সুযোগ নেন, মাঝে মাঝে আমরা মনিটর করি, মাঝে মাঝে প্রয়োজন হলে দণ্ড আরোপও করি। রিসেন্টলি ধরেন যে মাসখানেক আগে যখন একটা বহুজাতিক গ্রুপ দেখলাম ওনারা একটা ব্যত্যয় করেছে, সাথে সাথে আমরা তখন 40,000 টাকা জরিমানা করেছি।
আচ্ছা, মানে আপনার কথাতে বোঝা যাচ্ছে যে কিছুটা অসহায়ত্ব অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণ এখানে অধিদপ্তরে আছে। অসহায়ত্ব এটা আরও পেছনে আমি বলবো যে আগের যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, পলিটিক্যাল গভর্নমেন্টের নেটওয়ার্ক ছিল একেবারে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত, কিন্তু পরিবর্তনের পরে এখন যে গভর্নমেন্ট চালায় ওনাদের কোনো নেটওয়ার্ক নেই। এই সুযোগটা তারা নিচ্ছে, যে গ্যাপটা ওনাদের নেটওয়ার্ক করবে না, ওনারা পলিটিক্স করবেন না বলে জানে, ওনারা পেশাদারি লোক, ফলে ওনারা ব্যক্তিবিশেষ দক্ষ সক্ষম কিন্তু ব্যক্তি, এটা একটা বড় সমস্যা। একটা বড় বিষয় কি, ভোক্তাদের ক্ষেত্রে বাজারে যে সকল পণ্য রয়েছে সেগুলোর দাম নির্ধারণ না হলেও মনিটরিং এর ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটা বড় ভূমিকা তো অবশ্যই রয়েছে বা দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে যদি বলি তাহলে কৃষি পণ্যের ক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তর আসলে দামগুলো নির্ধারণ করে থাকে। বাজারে যে সকল চলমান পণ্য আছে, আমদানির ক্ষেত্রে যে সকল পণ্য আমদানি করতে হয় তাদের পণ্য দাম নির্ধারণের ক্ষেত্রে ট্যারিফ কমিশন রয়েছে। বাজারে আসলে পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে এটাকে জোরালোভাবে মনিটরিং এর ক্ষেত্রে ভোক্তা অধিকারের আসলে কতটুকু সেক্ষেত্রে শক্তিমত্তা বা সামর্থ্য আমাদের? আমার মনে হয় দেয়ার ইজ এ গ্যাপ অফ ইনফরমেশন। কৃষি বিপণনও কিন্তু দাম নির্ধারণ করে না, করে ওনারা যেটা উৎপাদন মূল্য সেটাকে উৎপাদন মূল্য হিসাবে ট্রিট করে এরপরে কিছু এটার সাথে একটা রেঞ্জ অফ বেনিফিট যোগ করে যৌক্তিক মূল্য করে। এই যৌক্তিক মূল্য একটা ফ্লাকচুয়েটিং, হ্যাঁ, এটা করে থাকে। তো ফলে আমরা এর ভিত্তিতেই অভিযানগুলো পরিচালনা করি। ফলে এটা ঠিক যে আমাদের ভূমিকা অবশ্যই আছে, এবং আমাদের এই ভূমিকা একেবারে উপজেলা পর্যন্ত অর্থাৎ গ্রাম পর্যন্ত বিস্তৃত আছে। সেখানে আমাদের সাথে সহযোগী শক্তি হিসেবে আছেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, একদম আইনগতভাবে। তো আমরা সবাই সিনক্রোনাইজড ওয়েতে ঐক্যতানের মতো করে যদি কাজ করি এটা ডেভেলপ হওয়া সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে আমি একটু বলবো, যেমন যখন আমি জয়েন করি তখন আপনার মানে 1 মাসের মাথায় চালের মূল্য বেড়ে যাচ্ছিল। তখন চালের এখানে উৎপাদন কত, চাহিদা কত, যোগান কত, বা আলুরও একটা বিষয় ছিল, কত জানতে আমি পত্র দেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। তো আমি লিখিতভাবে উত্তর পাই যে এই তথ্য তারা সংরক্ষণ করেন না। তখন আমি কিছুটা স্বাভাবিকভাবে হতাশ হই, এবং সেই পরিস্থিতি মনে হয় এখনও আছে। আমার দৃষ্টিতে সরকারের উচিত একটা নির্ভরযোগ্য আপনার চাহিদা, যোগান, তার মধ্যে ঘাটতি অথবা উদ্বৃত্ত এটা আগে থেকেই অনুমান করা, এবং সেই অনুযায়ী আগে থেকে আমদানি অথবা রপ্তানি প্ল্যান করা। তাহলে কিন্তু ভোক্তারা এত বেশি সমস্যায় পড়বে না। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একটু সামনের দিকটায় চলে আসি। কারণ হচ্ছে গিয়ে একেবারে রমজান আমাদের দোরগোড়ায়, রমজান কেন্দ্রিক এই ধরনের প্রতিকূলতায় আপনারা খুব বেশি পড়ে থাকেন। বিগত বছরগুলো আমাদেরকে যেই বাস্তবতার সম্মুখীন করেছে, তো সেই ক্ষেত্রে রমজানে যে সকল পণ্য রয়েছে, ছোলার কথা যদি বলি, মশলার কথা যদি বলি, খেজুরের কথা যদি বলি, কিছু তো আমদানি নির্ভর অবশ্যই রয়েছে। এগুলোর ক্ষেত্রে কোনটি আপনাদেরকে আসলে মনিটরিং এর ক্ষেত্রে বেশি ভোগাবে, বা ভোগালে পরেও আপনাদের পদক্ষেপগুলো কি হবে, আপনারা কি কি পরিকল্পনা নিয়ে সেই বাস্তবতা মোকাবেলা করতে পারবেন? যা বলছেন এবং সংবাদ থেকেও যা দেখছি অথবা মিডিয়ার মাধ্যমে বাস্তবতা হলো, এবার রমজানের পূর্বে 2 মাস পূর্বে সরকার ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ, এবং তার কারণে প্রচুর আমদানি হচ্ছে। আপনারা দেখেছেন যে পত্রিকায় এবার আপনার চাহিদার কাছাকাছি বা চাহিদার তুলনায় বেশিও আমদানি হচ্ছে, এবং এই প্রতিবেদনও দেখলেন 2-1টা আইটেম বাদে, যেমন ধরেন যে ফলের দামটা বেড়ে গেছে। খেজুরের ক্ষেত্রে খেজুরের নানা প্রকৃতি আছে, এবং সর্বনিম্ন গতকালকে আমরা একটা বৈঠক করেছিলাম খেজুর ব্যবসায়ীদের সাথে। ওনারা বলছেন যে সর্বনিম্ন 110 টাকা থেকেই খেজুর পাওয়া যাচ্ছে। উপরের দিকে আজোয়া বা এই ধরনের খেজুরের একটু দাম বেশি, এগুলা আমি বলবো যেটা মধ্যবিত্তের পণ্য নয় বা উচ্চ মধ্যবিত্তের পণ্য, এটা সাধারণ ভোক্তাদের পণ্য নয়। ফলে খেজুর নিয়ে আমাদের ওরকম যদি ওনারা কারসাজি করবেন না, ওনাদেরকে অনুরোধ করেছি যেটা বাস্তব মূল্যে, সেই মূল্যে দিলে খেজুর কোনো সংকট হবে না। কিন্তু মশলারও তাই। মশলার ক্ষেত্রে আমি আপনাকে আরেকটু ইন্ডিকেট করে দিচ্ছি, এলাচের দামটা 5000 টাকার মতন কেজি। আপনার কাছে মনে হচ্ছে যে এটা আসলে বাস্তবসম্মত? এটা বাস্তব হলো কি, আসলে রিয়েলি আমাদের তো আমদানি করতে হয়। আমদানি করলে প্রথমত রাষ্ট্রকে চলতে হবে, একদিকে মানুষকে খাদ্য যোগাতে হবে, আবার রাষ্ট্রকে চলতে হলে রেভিনিউ কালেকশন করতে হয়। তো এই ধরনের পণ্যগুলোর ক্ষেত্রে সরকার একটু হাই রেভিনিউ করে থাকে, এবং এর ফলে হয়তো মূল্যটা বেড়ে যাচ্ছে, সরকারকে চলতে হয়। আসলে আমরা তো ইকোনমিক্যালি রেভিনিউতে এই মুহূর্তেও আমরা দারুণ চ্যালেঞ্জে আছি। আমাদের যে বাজেটটা আমরা সাজাই,
যে এই বছরের প্রথম বাজেট ছিল প্রায় 7,97,00,000 কোটি টাকা। তার মধ্যে প্রায় আপনার 31% মতো হলো বৈদেশিক লোন বা অভ্যন্তরীণ লোন। তাহলে এত বড় একটা ঋণগ্রস্ত দেশে আমাদের যদি রেভিনিউ না বাড়াই তাহলে এই পরিস্থিতিগুলোর সম্মুখীন আমাদের হতে হয়। আচ্ছা, আমাদের আস্তে আস্তে করে সময়টা শেষের দিকে চলে যাচ্ছে। আপনি আমাকে ছোট্ট করে বলবেন কি রমজানে আসলে আপনাদের পদক্ষেপগুলো বাজার মনিটরিং এর ক্ষেত্রে কি কি হচ্ছে বা কি কি চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করতে পারবেন? আমরা ইতিমধ্যে প্ল্যান করে আমি গত 2-3 দিন আগেই প্রত্যেকটা জেলা প্রশাসককে পৃথক ওনার যে কাজ করেন এর বাইরে রমজান উপলক্ষে 1 মাসের একটা পৃথক মনিটরিং টিম করার জন্য চিঠিও দিয়েছি এবং আমাদের যে একটা ভোক্তা অধিকার একটা পরিষদ আছে, পরিষদ থেকে তাদেরকে পর্যাপ্ত তহবিল দিয়েছে, ক্যাশ চেকে দিয়েছে। তো আমরা আশা করছি এর ফলেও বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে আগের থেকে দ্বিগুণ সক্ষমতা আমাদের তৈরি হবে এবং তার সাথে লোকাল পিপলকে যুক্ত করতে অনুরোধ করেছি। চিঠিতে ওরকমই বলেছি যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি একজন এবং ক্যাব বা এই ধরনের সংগঠনে একজন যুক্ত করে যাতে মনিটরিংটা করা হয়। তাতে করে আমাদের একদিকে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতার একটা পর্যায়ে আপনার ওনারাও মনিটরিং করে বুঝতে পারবেন যে প্রকৃত অবস্থা কী। ফলে আমরা বিপদে নাই এই কথা বলা যাবে না, কিন্তু আমরা যদি সঠিকভাবে মনিটরিং করতে পারি, জেলা প্রশাসক যদি এটাকে অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু আমরা ভালো ফলাফল পাবো। একেবারে শেষের দিকে আছি, ছোট্ট করে সর্বশেষ প্রশ্নটা করতে চাচ্ছি, সেটি হচ্ছে সবার আগে আপনারা যাদের নিয়ে কাজ করেন সেই ভোক্তাদের আসলে সচেতনতার প্রয়োজন, তাদের কাছ থেকে কোনো সহযোগিতা আশা করেন কিনা বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি বিভিন্ন জেলা এবং বিভাগীয় পর্যায়ে সভা করে এবং এখানেও দেখছি যে আমাদের দেশের ভোক্তারা এই মুহূর্তে তাদের অধিকার সম্পর্কে সচেতন আছে এবং এই কারণে প্রচুর আমরা অভিযোগ পাই এবং তার ভিত্তিতে ব্যবস্থা নেই। সমস্যাটা হলো আমাদের সামাজিক সমস্যা, আমরা লোভকে সামলাতে পারি নাই। আমাদের যে লোভাতুর মনোভাব, অতি মুনাফার মনোভাব, এটাতে সামলাতে পারে না। আমাদের সমাজকে পরিবর্তন দরকার এর জন্য আমি মনে করি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এত কষ্ট করে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনার প্রত্যাশাও যদি সঠিক হয়, আপনারাও যদি সঠিকভাবে বাজারটাকে মনিটর করেন, ভোক্তারাও যদি আপনাদের সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় যে দুর্ভোগ আমরা বিগত বছরগুলোতে দেখেছি সেটি আর নতুন করে আমাদের সামনে ফিরে আসবে না। আমি এদের সাথে একমত। এবার আমরা আগাম ব্যবস্থা সরকার নিয়েছে, আমরাও নিচ্ছি, আশা করছি একটা ইতিবাচক ফল দিবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আজ আলোচনায় যুক্ত হয়েছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান।